ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বন্ধুদের কিছু গ্রুপ ঘুরতে এসেছে। তারা রাত কাটানোর জন্য ওঠে একটা পুরনো কেবিন বাড়িতে। সেখানে তারা খুঁজে পায় একটা ভিডিও টেপ। তখন সবাই মিলে ভিডিওটা দেখে, কিন্তু ভিডিও শেষ হতেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। তখন ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠস্বর বলে, তার ঠিক 7 দিন পর সবাইকে পাওয়া যায় মৃত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে আতঙ্কের ছাপ। এই মৃত্যুগুলোর পিছনে আসলে কি ছিল? একটা ভিডিও কিভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এই রহস্যময় ঘটনা নিয়ে আজকের মুভি দ্য রিং 2002। তো শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা কেট এবং বেকা নামের দুইজন মেয়েকে দেখি। তারা রাতে একসাথে বসে টিভি দেখছিল। তখন বেকা কেটিকে রিমোট দিয়ে বলে, তোর যা ইচ্ছা তুই দেখ। কিন্তু কেটি তখন টিভিটা অফ করে দেয়। কেটির মনের মধ্যে ভয় তৈরি করতে বেকা তাকে বলে, সে এমন একটা ভিডিও টেপের কথা শুনেছে যেটা দেখার পর একটা ফোন কল আসে, আর তার 7 দিনের মধ্যে যারা সেই টেপটা দেখেছে তারা মারা যায়। এই কথা শুনে কেটি বলে, সে গত সপ্তাহে তার বয়ফ্রেন্ডের বন্ধুদের সাথে একটা হোটেলে গিয়ে সেই টেপটা দেখেছে। তার কাছে ভিডিওটা অনেক ক্রিপি লেগেছিল। এর সাথে তারা সেই ফোন কলও পেয়েছে। আর আজ 7ম দিন। তার মানে টেপটা যদি অভিশপ্ত হয়, তাহলে আজকেই তার মারা যাওয়ার কথা। আর তখনই তার শ্বাস আটকে আসে, যেটা দেখে বেকা ভয় পেয়ে যায়। তবে এটা ছিল কেটির অভিনয়। কিন্তু তারা বাড়িতে একা, তাই তাদের কিছুটা ভয় তো লাগছিল। ঠিক তখনই বাড়ির টেলিফোনে রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে কলটা তুললে বুঝতে পারে এটা কেটির মা। কথা বলা শেষ করে কেটি পানি খেতে কিচেন রুমে যায়, আর বেকা অন্য রুমে চলে যায়। ফ্রিজ থেকে পানি নিয়ে খাবে, কিন্তু সে দেখে পাশের টিভিটা আপনা আপনি চলছে। প্রথমত সে ভাবে বেকা হয়তো দুষ্টামি করছে। কেটি সেই রুমে গিয়ে রিমোটটা দিয়ে টিভিটা অফ করে বের হবে। এমন সময় টিভিটা আপনা আপনি আবার চালু হয়ে যায়। টিভিতে সেই সময় শুধু স্ট্যাটিক সিগন্যাল চলছিল। এবার কেটি ভয়ের কারণে টিভির প্লাগটাই খুলে ফেলে। ঠিক তখনই সে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পায়। হঠাৎ লাইটটা নিভে যায়, আর ভয়ঙ্কর এক চিৎকার ভেসে আসে। বোঝা যায় কেটি সেখানেই মারা গেছে। এরপর একটা বাচ্চাকে দেখা যায়, যার নাম ইদান। সে তার ক্লাসরুমে বসে ছবি আঁকছে। সেখানে তার মা রিচেল তাকে স্কুল থেকে নিতে এসেছে। ইদানের টিচার রিচেলকে জানায় ইদান খুবই ইন্ট্রোভার্ট, আর ইদানের আঁকা ছবিগুলো রিচেলকে দেখায়। প্রতিটা ছবিতে ছিল কেটির মৃত্যুর দৃশ্য। এগুলো দেখে টিচার রিচেলকে বলে, ইদান হয়তো আমাদের কিছু বলতে চায়। এই কথাগুলোতে রিচেল বেশি পাত্তা দেয় না। রিচেল ভেবে নেয় সে সিঙ্গেল মাদার, ছেলেকে বেশি সময় দিতে পারে না। এইসবের জন্য হয়তো টিচার ইদানের ব্যাপারে একটু বেশি ভাবে। সে তখন টিচারকে বলে, কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, আস্তে আস্তে সে শোক কাটিয়ে উঠবে, ইদানকে সময় দিতে হবে। এই কথা বলে রিচেল সেখান থেকে উঠে চলে যাবে। তখন টিচার থেকে একটা কথা বলে, কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু ইদান তো কেটির মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই এই ছবিগুলো এঁকে চলেছে। বাড়িতে ফেরার পথে রিচেল টিচারের কথাটা ভাবতে থাকে, মানে এটা কিভাবে সম্ভব। রাতে ঘুমানোর আগে রিচেল ইদানের সাথে কথা বলে। ইদান জানায় কেটি তাকে বলেছিল তার হাতে বেশি সময় নেই, সে খুবই তাড়াতাড়ি মরতে চলেছে। যেটা শুনে রিচেল বেশ অবাক হয়। পরদিন সকালে রিচেল ইদানকে নিয়ে আসে কেটির ফিউনারালে। এখানে এসে ইদান অনেক বেশি শোকাহত। অন্যদিকে কেটির বাবা মায়ের অবস্থা আরো করুণ। মেহমানরা চলে গেলে কেটির মা রুথ রিচেলকে বলতে থাকে, ডাক্তাররা বলেছে কেটির মৃত্যু হার্টবিট স্টপ হওয়ার কারণে হয়েছে। মেহমানরা চলে গেলে কেটির মা রুথ রিচেলকে বলতে শুরু করে, ডাক্তাররা বলেছে কেটির মৃত্যু হার্টবিট স্টপ হওয়ার কারণে হয়েছে। আমি 2-3 জন ডাক্তারের কাছে কেটির ডেথ সার্টিফিকেটটা দেখিয়েছি। সবাই একই কথা বলে, 16 বছর বয়সে কোনো মেয়ের এই ধরনের মৃত্যু হয়েছে এমন ঘটনা তারা শুনেনি। তাছাড়া আমি নিজে চোখে আমার মেয়ের লাশটা দেখেছি। তার চেহারাটা সম্পূর্ণ বিকৃত ছিল। যেমনটা দেখে বোঝা যাচ্ছিল তার মৃত্যুটা খুবই ভয়ানকভাবে হয়েছে। সে রিচেলকে অনুরোধ করে, রিচেল প্লিজ আমার মেয়ের কেসটা তুমি তদন্ত করে দেখো। তাছাড়া সেদিন কেটির সাথে থাকা তার বান্ধবী বেকাও কিছু বলার মতো অবস্থায় নেই। পাগল হয়ে সেও মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। কেটির ফিউনারাল আসা 3 জন ফ্রেন্ডকে দেখে রিচেল কথা বলার ছলে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা বলে, সেই রাতে বেকা আর কেটি 2জন কেটিদের বাসায় একসাথে ছিল। হয়তো ভয়ঙ্কর কিছু দেখে বেকা পাগল প্রায়, আর কেটি তো মারাই গেছে। তারা আরো জানায়, গত সপ্তাহে কেটি তার বয়ফ্রেন্ড আর তার বন্ধুদের সাথে শেল্টার মাউন্টেন নামে এক রিসোর্টে গিয়েছিল। সেখানে তার একটা অভিশপ্ত ভিডিওটা দেখেছিল, যেটা দেখা 7 দিন পর মানুষ মারা যায়। আর ঠিক 7 দিন পর কেটি রাত 10টায় মারা গিয়েছিল। একই সময় তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে, আর বাকি 2জন ফ্রেন্ড সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মানে তারা 4জন একই দিনে একই সময় মারা যাচ্ছে। কিন্তু এইসব কথার রিচেলের একটু বিশ্বাস হয় না। অন্যদিকে ইদানকে দেখা যায় সে যেন কোনোভাবে ফিল করতে পারছিল সেদিন কেটির সাথে আসলে কি হয়েছিল। ঠিক তখনই সেখানে রিচেল চলে আসায় ইদান সেখান থেকে চলে যায়। রিচেল সেই রুমের মধ্যে কিছু ম্যাগাজিন আর ছবি পড়ে থাকতে দেখে। ঘাটাঘাটি করে দেখতে পায় সবগুলো ছবির মুখ কলম দিয়ে কাটা। কাগজগুলোর মাঝে রিচেল একটা স্টুডিও রসিদ পায়। পরদিন সকালে সেই স্টুডিও থেকে রিচেল ছবিগুলো নিয়ে আসে। সেই ছবিগুলো একটা একটা করে দেখতে থাকে, কিন্তু কয়েকটা ছবি দেখার পরে তার নজর আসে একটা গ্রুপ ফটো। অবাক করার বিষয়, সেখানে কেটি সহ উপস্থিত সবার মুখ অদ্ভুতভাবে বিকৃত হয়েছিল। আর এই অদ্ভুত ছবিটা দেখে রিচেলের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। রিচেল আরও রিসার্চ করে বুঝতে পারে কেটির ফ্রেন্ডরা মৃত্যুর সময় সম্পর্কে সবকিছু সত্য বলেছিল।
এর মানে কেটি সহ তার বন্ধুরা সবাই ঠিক রাত 10টা বাজে মারা গেছে। অফিসের ঝামেলা শেষ করে রিচেল চলে যায় ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে শেল্টার মাউন্টেনে। জায়গাটা বেশ গা ছমছমে। সেখানে পৌঁছে সে রিসেপশন থেকে কিছু তথ্য জানার চেষ্টা করে। রিসেপশনে থাকা লোকটা জানায় মাঝে মাঝে বাচ্চারা বোর হয়ে গেলে আমরা আমাদের কাছে থাকা টেপগুলো তাদেরকে দেখতে দেই। রিচেল তখন থাকার জন্য 12 নম্বর রুমের চাবিটা নেয়, যেটাতে কেটি আর তার বন্ধুরা ছিল। সেখানে রিচেল একটা নামহীন ভিডিও টেপ খুঁজে পায়। রিসেপশনিস্টের চোখ ফাঁকি দিয়ে রিচেল সেটা নিজের রুমে নিয়ে যায়। রিচেল রুমে বসে টেপটা দেখতে শুরু করে। ভিডিওর মধ্যে ছিল কিছু অদ্ভুত আর বীভৎস দৃশ্য। একটা মই, চেয়ার, টেবিল, অজানা কোনো আইল্যান্ডে পোকামাকড়, রক্ত, কুয়া আর একজন মহিলা যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কিন্তু টেপটা শেষ হওয়া মাত্রই রুমের ফোনটা বেজে ওঠে। রিচেল ফোনটা তুলতে ওপাশ থেকে একটা বাচ্চার কণ্ঠে কেউ ফিসফিসিয়ে বলে। এরপর ইদানকে দেখা যায় নিজে নিজে টিফিন প্যাক করে স্কুলে যাচ্ছে। পথে তার বাবা নোয়ার সাথে দেখা হলে সে কিছু বলে না। এখানে বলতে হবে ইদান তার বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর। নোয়া হচ্ছে রিচেলের প্রাক্তন স্বামী। রিচেল বাড়ি ফেরার পর এসব নিয়ে খুব চিন্তিত ছিল। সে নোয়াকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু নোয়া এসব আজব কথায় বিশ্বাস করে না। তখন রিচেল তাকে নিজের কিছু ছবি তুলতে বলে, কিন্তু ছবিগুলো দেখার পর নোয়া অবাক হয়ে যায়, কারণ প্রতিটা ছবিতে রিচেলের মুখ ডিস্টর্টেড বা বিকৃত আসছিল। নোয়া প্রথমে ব্যাপারটা হালকাভাবে নিলেও সে নিজেই টেপটা দেখতে চায়। রিচেল না চাইলেও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে তাকে টেপটা দেখতে দেয়। আর টেপ শেষ হওয়া মাত্রই আবারও সেই ফোন কল, কিন্তু রিচেল নোয়াকে কলটা ধরতে দেয় না। ইতিমধ্যে 2 দিন পার হয়ে গেছে। রিচেল অফিস থেকে টেপটার একটা কপি বানিয়ে নোয়াকে দেয়, যাতে নোয়া খুঁজে বের করতে পারে এই টেপের উৎস কোথায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই টেপটার কোনো বর্তমান রেকর্ডই কোথাও ছিল না, যেন এটার কোনো অস্তিত্বই নেই। পরদিন রিচেল মেন্টাল অ্যাসাইলামে বেকার সাথে দেখা করতে যায়, কিন্তু বেকে কোনো কথা বলে না। শুধু রিচেলের হাত ধরে আঙুল দিয়ে দেখে বলে আর মাত্র 4 দিন। কিন্তু রিচেল দমে যাওয়ার পাত্রী নয়। সে আরো গভীরভাবে তদন্ত শুরু করে। ভিডিওর একটি ফ্রেম থেকে সে একটা লাইট হাউসের ছবি পায়। রিসার্চ করতে করতে সে জানতে পারে সেই লাইট হাউসটি ময়েস্কো আইল্যান্ডে অবস্থিত। এমনকি সেই টেপে থাকা রহস্যময়ী মহিলার পরিচয় সে খুঁজে পায়। তার নাম ছিল অ্যানা মর্গ্যান। সে একজন হর্স ব্রিডার, মানে সে ঘোড়া পালত। কিন্তু রহস্যজনকভাবে তার ঘোড়াগুলো সব মারা যেতে থাকে, আর সেই শোকে অ্যানা পানিতে ডুবে আত্মহত্যা করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো অ্যানার মৃত্যুর পর ঘোড়াগুলো আবার সব ঠিক হয়ে যায়। রিসার্চ পেপার লিখতে লিখতে সেও আনমনে কেটির মতো মানুষের মুখগুলো কালো কালি দিয়ে বিকৃত করে ফেলেছে। অন্যদিকে নোয়া একটা স্টোরে গিয়েছিল সিগারেট কিনতে। সেখানে সিসিটিভির ফুটেজের দিকে তাকাতেই সে শিউরে ওঠে। মনিটরে তার ফেস সম্পূর্ণ বিকৃত দেখাচ্ছিল, অথচ আশেপাশের সবার চেহারা একদম ঠিক ছিল। ভয়ে এসে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। রিচেল তখন বাড়িতে আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কাশতে কাশতে তার মনে হয় গলার মধ্যে কিছু আটকে আছে। টেনে বের করতে গিয়ে সে দেখে মুখ থেকে লম্বা সুতোর মতো কিছু একটি বের হয়ে আসছে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ হয়। সেখানে গিয়ে রিচেল দেখে ভেজা চুল আর সাদা জামা পরা একটা বাচ্চা মেয়ে মুখ ডেকে বসে আছে। রিচেল তার সামনে গিয়ে তাকে ডাকতেই মেয়েটা হঠাৎ রিচেলের হাত শক্ত করে ধরে ফেলে। সাথে সাথে রিচেল কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, যেন সে কোনো ল্যাবের ভিতরে আছে এবং তার শরীর তার দিয়ে পেঁচানো। ঠিক তখনই রিচেল ঘুম থেকে উঠে পড়ে। সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার হাতের সেই দাগটা এখনো টাটকা রয়ে গেছে। সে দেখে ইদান ঘরে নেই। ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ শুনে সে ছুটে যায় আর গিয়ে দেখে ইদান সেই অভিশপ্ত টিপটা দেখছে। রিচেল আতঙ্কে টিভির প্লাগটা খুলে ফেলে আর চিৎকার করতে থাকে। ইদান জানায় তার ঘুম আসছিল না, তাই সে টিপটা দেখতে বসেছে। ঠিক তখনই ফোনটা আবার বেজে ওঠে, কিন্তু রিচেল এবার আগে কলটা কেটে দেয়। এরপর আবার কল আসলে রিচেল তুলে চিৎকার করে বলতে থাকে আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু অবশ্য ছিল নোয়া। নোয়া জানায় সেও এখন এসব বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু রিচেল থেকে আরো বড় দুঃসংবাদ দেয়, তাদের ছেলেও এখন এই অভিশপ্ত টিপটা দেখে ফেলেছে। ইদানকে রুতের কাছে রেখে রিচেল আর নোয়া বেরিয়ে পড়ে রহস্যের সন্ধানে। যাওয়ার পথে রিচেল নোয়াকে অ্যানা মর্গান সম্পর্কে বলতে থাকে। অ্যানা ছিল খুবই হাসিখুশি একজন মহিলা, কিন্তু হঠাৎ করে সে পাগল হয়ে কেন আত্মহত্যা করলো তা সবারই অজানা। হাতে সময় কম থাকায় নোয়া যায় হসপিটালে, যেখানে অ্যানা ভর্তি ছিল। আর রিচেল রওনাতে ময়েস্কো আইল্যান্ডে অ্যানার স্বামীর সাথে দেখা করতে। সমুদ্র পাড়ি দেওয়ার সময় ফেরিতে এক বিভীষিকাময় কাণ্ড ঘটে। রিচেলকে দেখে একটি ঘোড়া পাগলের মতো আচরণ করতে শুরু করে আর পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দুর্ঘটনাবশত ঘোড়াটি ফেরির ইঞ্জিনের তলায় পড়ে নৃশংসভাবে মারা যায়। অন্যদিকে নোয়া হসপিটালের রেকর্ড থেকে জানতে পারে অ্যানার বারবার মিসক্যারেজ হওয়ার কারণে তার মা হওয়া সম্ভব ছিল না। সে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। অ্যানার একটি সাইকিয়াট্রিক সেশনের ভিডিও টেপ ছিল, যার নাম্বার SM015। দীর্ঘ যাত্রা শেষে রিচেল অ্যানার স্বামী মর্গানের বাড়িতে গিয়ে পৌঁছায়। তখন সে টেপের মধ্যে দেখানো বাড়িটা খুঁজে পায়। এটাই অ্যানার বাড়ি। রিচেল অ্যানার স্বামী মর্গানের কাছে গিয়ে অ্যানার কথা জিজ্ঞেস করলে মর্গান রিচেলকে কোনো তথ্যই দেয় না। উল্টো রিচেল যখন তার মেয়ের কথা জিজ্ঞেস করে, মর্গান রেগে গিয়ে বলে তার কোনো মেয়ে ছিল না, আর রিচেলকে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে এসে রিচেল খেয়াল করে ইদান যে বাড়িটা এঁকেছিল সেটা আসলে মর্গানদেরই বাড়ি।
রিচেল তখন ইদানকে ফোন করলে ইদান বলে একটা মেয়ে তাকে এই দৃশ্যগুলো দেখায় আর সে সেগুলো আঁকে। এরপর রিচেল আইল্যান্ডের একমাত্র ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার জানায় অ্যানা মা হতে চাইছিল, তাই সে কোনো এক জায়গা থেকে একটি মেয়েকে অ্যাডপ্ট করে যার নাম ছিল সামারা। কিন্তু সামারা আসার পর থেকে অ্যানার হ্যালুসিনেশন বা ভীষণ দেখা শুরু হয়। পুরো আইল্যান্ডে অঘটন করতে থাকে, যেন সামারা এই জায়গায় কোনো অভিশাপ বয়ে নিচ্ছে। ডাক্তারের মতে সামারা মোটেও স্বাভাবিক কোনো বাচ্চা ছিল না। একসময় পরিস্থিতি সামলাতে না পেরে সামারা আর এনাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়, আর তারা যাওয়ার পরই আইল্যান্ডে আবার সবকিছু ঠিক হয়ে যায়। অপরদিকে নোয়া সেই রেকর্ড রুমে কোথাও টেপটা খুঁজে পায় না। লিস্ট চেক করে সে জানতে পারে শেষবার এই টেপটা মিস্টার মর্গিনি দেখেছিল। বৈরী আবহাওয়ার কারণে নোয়া কোনোভাবে রিচেলের সাথে যোগাযোগ করতে পারছিল না। এদিকে রিচেল লুকিয়ে আবারও মর্গানদের বাড়িতে ফিরে আসে। সেখানে সে খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া টেপটি। এটি ছিল সামারা সাইকেট্রিক সেশনের ভিডিও, যেখান থেকে রিচেল জানতে পারে সামারা কখনোই ঘুমাতো না। সামারা জানে তার বাবা তাকে ভালোবাসে না, সে শুধু তার ঘোড়াদেরকে ভালোবাসে। সামারা আরো এক ভয়ঙ্কর স্বীকারোক্তি দেয়, সে অন্যদের আঘাত করে কখনোই থামাতে পারবে না। ঠিক তখনই পিছন থেকে মর্গান রিচেলের উপর আক্রমণ করে। সে টিভিটা নিয়ে বাথরুমে যায় আর বাথটাবটা পানি দিয়ে ভরে রিচেলকে বলে সামারা সবাইকে ভীষণ দেখায়, এমনকি সে ঘোড়াদেরকেও ছাড়ে না, সে সবাইকে মেরে ফেলবে। এই কথা বলে মর্গান নিজেকে ইলেকট্রিক শক দিয়ে নিজেকে শেষ করে দেয়। এই বিভীষিকাময় দৃশ্য দেখে রিচেল যখন প্যানিক করছিল তখনই সেখানে নোয়া এসে পৌঁছায়। তারা দুইজন মিলে বাড়ির পাশে রাস্তা বলে যায়। সেখানে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তারা সামারা সেই ছোট্ট ঘরটি খুঁজে পায়। সামারা এখানে থাকাকালীন ঘোড়াদের আওয়াজে বিরক্ত হতো আর নিজের অতিপ্রকৃত শক্তি দিয়ে সেগুলোকে মেরে ফেলতো। নোয়া আর রিচেল শিকড়ে একটা দেয়াল ছিঁড়লে একটা গাছের ছবি দেখতে পায়, যে গাছটি তারা শেল্টার মাউন্টেন রিসোর্টে দেখেছিল। তাদের হাতে সময় নেই বললেই চলে। আজ 7ম দিন, তার মানে আজই তার মৃত্যুর দিন। তারা দ্রুত সেই রিসোর্টে পৌঁছায়, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না। তদন্ত প্রায় থমকে গেছে। তখনই দুর্ঘটনাবশত ঘরের মেঝের নিচে পড়ে থাকা একটা বড় পাথর দিয়ে ঢাকা একটা কুয়া খুঁজে পায়। কুয়াটা কতটা গভীর তা দেখার জন্য তার একটা পাথর ছুড়লে কোনো শব্দই শোনা যায় না। হঠাৎ রুমে শুরু হয় অস্বাভাবিক সব কাণ্ড। মেঝের তল থেকে পানি উঠে আসতে শুরু করে, পেরেকগুলো নিজে নিজে খুলে যাচ্ছে। ঠিক তখনই টিভিটা পিছলে এসে রিচেলকে ধাক্কা দেয় আর রিচেল সরাসরি সে অন্ধকার কুয়ার ভিতরে পড়ে যায়। নোয়া যখন দড়ি আনতে যায়, রিচেল তখন কুয়ার দেয়ালে খাজি মানুষের একটা নখের অংশ খুঁজে পায়। কুয়ার মুখটা হঠাৎ বন্ধ হয়ে যায় আর তখন পানির উপরে রিচেল কারো লম্বা চুল ভাসতে দেখে। তখনই পানির নিচ থেকে একটা হাত উঠে এসে রিচেলের হাত চেপে ধরে। মুহূর্তে রিচেল অতীতে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় দৃশ্যগুলো দেখতে শুরু করে। রিচেল সামারার অতীতে সেই করুণ দৃশ্যগুলো দেখতে পায়। সামারা কুয়ার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই তার মায়ানা পিছন থেকে এসে তার মাথায় পলিথিন পরিয়ে তাকে শ্বাসরোধ করে কুয়ার ভিতর ফেলে দেয়। কুয়ার পানির মধ্যে পড়তে পড়তেই সামারার জ্ঞান ফেরে, কিন্তু ততক্ষণে অ্যানা কুয়ার মুখটা পাথর দিয়ে ঢেকে দিয়েছে। তখন সে কুয়ার মধ্যে পাথরের ফাঁকে আলো দেখতে পায়, যেটা দেখতে একটা রিং এর মতো দেখাচ্ছিল। সামারা কুয়ার সে অন্ধকারে 7 দিন বেঁচে ছিল আর তারপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনা জানার পর রিচেলের মনে সামারার জন্য সহানুভূতি জাগে। সে কুয়োর ভিতর থেকে সামারার কঙ্কাল উদ্ধার করে আর পরে তার দাফন সম্পন্ন করে। রিচেল ভাবে সামার হয়তো শুধু তার জীবনের করুণ কাহিনীটা সবাইকে জানাতে চেয়েছিল। তবে অ্যানা সামারকে নিজের মেয়ে মানার পরেও কেন সামারের সাথে এমনটা করলো সেটা রিচেল বুঝতে পারেনি। 7ম দিন কেটে গেছে, অথচ রিচেল এখনো জীবিত। এই সম্পূর্ণ ঘটনা চলাকালীন নোয়া আর রিচেলের সম্পর্কটাও ঠিক হয়ে গেছে। রুথের বাড়ি থেকে এডেনকে নিয়ে গাড়িতে বাড়ি ফেরার পথে বাবা মাকে একসাথে দেখে ইডেনও খুশি হয়। সাথে রিচেলের হাতে সে অভিশপ্ত দাগটাও চলে গেছে। এই অভিশাপ থেকে তারা এখন মুক্ত। এক হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটা শেষ হতে চলেছে। কিন্তু পরদিন সকালে যখন ইদান ঘুম থেকে উঠে সে রিচেলকে জিজ্ঞেস করে, তোমরা কি সেই মেয়েটিকে মুক্ত করে দিয়েছো? রিচেল তখন উত্তর দেয় হ্যাঁ। তখন ইদান বলে, এটা কেন করলে? তোমরা কি জানতে না সে কখনো ঘুমায় না? মুহূর্তে ইদানের নাক দিয়ে রক্ত চড়তে শুরু করে আর রিচেল দেখে ইদানের হাতে সে অভিশপ্ত দাগটা চলে এসেছে। রিচেল বুঝতে পারে বিপদ এখনো কাটেনি। সে দ্রুত নোয়াকে ফোন দেয়, কারণ আজ নোয়া 7ম দিন। কিন্তু নোয়া ফোন ধরে না। নোয়া তখন তার অফিসে একা ছিল। হঠাৎ অফিসে থাকা টিভিটা চালু হয়ে যায়। তখন কুয়ার দৃশ্যটি দেখা যায় আর কুয়ার ভিতর থেকে সামারা উঠে আসে আর বাস্তবে টিভি স্ক্রিন থেকে বেরিয়ে ঘরে ঢুকে পড়ে। নোয়া পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। সামারা তাকে তার সেই ভয়ঙ্কর রূপ দেখায় আর নোয়া সেখানেই মারা যায়। রিচেল যখন নোয়ার অফিসে পৌঁছায় সে দেখে নোয়া তার চেয়ার উল্টো হয়ে বসে আছে। রিচেল চেয়ারটা ঘোরানোর সাথে সাথেই এক বীভৎস চিৎকার দিয়ে ওঠে। নোয়ার চেহারাটা চরম আতঙ্কে বিকৃত হয়ে গেছে। রিচেল বুঝতে পারে সামার কেন তাকে ছেড়ে দিয়েছিল। সামার আসলে কোনো ইনোসেন্ট বাচ্চা না, সে ছিল পিওর ডেভিল। রিচেল বেঁচে গেছে কারণ সে ওই টিপটার একটা কপি বানিয়ে নোয়াকে দেখিয়েছিল। অর্থাৎ এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো টেপটার একটা কপি বানিয়ে অন্য কাউকে দেখানো, যাতে সামার এই কাহিনী চলতেই থাকে। ছেলের প্রাণ বাঁচাতে রিচেলের বাড়িদানকে দিয়ে টেপটার একটা কপি বানায়। ছেলের প্রাণ বাঁচাতে রিচেলের বাড়িদানকে দিয়ে টেপটার একটা কপি বানায়। ইদান তখন জিজ্ঞেস করে, এটাকে আমরা অন্যদেরকে দেখাবো? রিচেল কোনো উত্তর দেয় না।
তবে বোঝা যায় ছেলেকে বাঁচাতে সেই ঘৃণ্য কাজটাই করতে চলেছে। আর এখানেই শেষ হয় 2002 সালের কালজয়ী মুভি দ্য রিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।